বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার আগুনে পড়ল রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁ। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হতাহতের ঘটনা না ঘটলেও 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রেস্টুরেন্টের গ্যাস লিকেজ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। তবে এই ঘটনায় আলামত নষ্ট করার চেষ্টার সময় একজনকে আটক করে পুলিশ। শুক্রবার সকাল 10:30 হঠাৎই রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরে 6 তলা ভবনটির নিচতলায় লাভ লিন রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ভবন। সাথে এই ভয়ানক বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খবর পেয়ে ছুটে আসে একে একে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। ভবনটিতে আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় বেগ পোহাতে হয় ফায়ার সার্ভিসকে। দীর্ঘ 4 ঘন্টার আপ্রাণ চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয়দের অভিযোগ, সিএনজি গ্যাস দিয়ে রেস্তোরাঁয় রান্নাবান্নার কাজ করায় এই আগুনের সূত্রপাত। রান্নাবান্নার যে জায়গাটা, এই জায়গাটা প্রায় সময় দেখতাম যে গ্যাসের সিলিন্ডার বা যেখানে রান্না করা হয় এখানে গ্লাস দিয়ে ঘেরা। সর্বপ্রথমে আমরা দেখতে পেলাম যে এখানে ধোঁয়া আসতেছে এবং লোকজন বাইরে থেকে দৌড়ে বাড়ছে এবং সামনে অনেকগুলো গাড়ি পার্কিং ছিল, সবাই গাড়িগুলো যার মতো করে নিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস বলছে ভবনটি ছিল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ, নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, ছিল না ফায়ার এক্সিট। এমন বাস্তবতার মধ্যে ভবন থেকে 6 জন নারী সহ 7 জনকে উদ্ধার করা হয়। রেস্টুরেন্টের যে সিলিন্ডারের কোনো গ্যাস লিকেজ থাকতে পারে, সেই লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল, মানে স্টেজ ডেভেলপমেন্ট স্টেজে চলে গিয়েছিল। তবে আমরা আনুমানিক 4 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে আমরা এটা সমর্থ হই 12টা ইউনিটের মাধ্যমে। উদ্ধারকৃত 7 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানায় পুলিশ। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। আবারও রেস্টুরেন্টে আগুন, আবারও সম্পদের ক্ষয়ক্ষতি। গেল ফেব্রুয়ারিতে বেইলি রোডের ভয়াবহ আগুনের পর প্রশাসনের নানা পদক্ষেপেও পরিবর্তন সামান্য। বিল্ডিং কোড না মানা কিংবা ফায়ার সেফটি ইস্যুতে একাধিক অভিযানেও কাজ হয়নি তেমন। বরং দুর্ঘটনার কদিন পরেই আবারও ঝুঁকিপূর্ণ ভবনেই রেস্টুরেন্ট খুলেছে পুরনো রূপেই। ফায়ার সার্ভিস বলছে ভবন মালিকদের বারবার বলার পরও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। এমনকি প্রশাসনের সহায়তা ছাড়া অভিযান চালানো সম্ভব নয় বলেও মত তাদের। বিস্তারিত জুবায়ের সানির রিপোর্টে ছবি তুলেছেন মনজুর রহমান। রাজধানীর ধানমন্ডির কেবি স্কোয়ার। গেল বছরের ফেব্রুয়ারিতে বেইলি রোডে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে প্রায় 50 জন নিহত হবার পর সবচেয়ে বেশি আলোচনায় আসে এই ভবনটি। কারণ এই পুরো ভবনটি জুড়েই রেস্টুরেন্ট, কিন্তু ছিল না কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। প্রায় 1 বছর পর কি অবস্থা ভবনটির? ভবনটির ভিতরে প্রবেশ করে দেখা যায় অগ্নি নির্বাপনের বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে। একই সঙ্গে গ্যাস সিলিন্ডারগুলো ভবনের বাইরে সরিয়ে রাখা হয়েছে। ফায়ার এক্সিটের রাস্তাটিও পরিষ্কার। আমাদের মাঝে মাঝে ফাঁসি আসে, ওনারা আমাদের একটা নোটিশ দিয়ে দেয়, সেই নোটিশের নিয়ম আমরা প্রতি রেস্টুরেন্টে প্রচার করে দেই। ধানমন্ডিতে একটি রেস্টুরেন্ট ঘুরে দেখা গেল প্রায় একই চিত্র। অগ্নি নির্বাপনের নানা ব্যবস্থা রাখা হয়েছে রেস্টুরেন্টটিতে। যতগুলো স্টাফ আছে এই সম্পর্কে ট্রেনিং করানো আছে, কিভাবে ফায়ার এক্সিস্টার ইউজ করবে, কিভাবে ব্যবহার করবে, সবগুলোই আছে। কিন্তু এর বিপরীত চিত্রও রয়েছে। উত্তরায় যে লাভ লিন রেস্টুরেন্টে আগুন লাগে, সেই ভবনে ছিল না কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ও ফায়ার এক্সিট। গ্যাস সিলিন্ডারগুলো রাখা হয়েছিল রেস্টুরেন্টের ভিতর। এমন অবস্থায় কি করছে ফায়ার সার্ভিস? ফায়ার সার্ভিসের অপারেশনসের পরিচালক জানান, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। নজরদারিতে রাখা হয়েছে সকল রেস্টুরেন্টকে। আমাদের ইন্সপেক্টর প্রথমে যেই কিন্তু ওনাদেরকে কোনো নোটিশ দেন না, প্রথমে যে আগে ওনাদেরকে বোঝান যে আপনারা এটা নিয়মিত কার্যক্রম একজন পরিদর্শকের। বোঝানোর পরে যদি উনি না শোনেন তাহলে ওনাকে নোটিশ দেন। নোটিশের আবার সিস্টেম রয়েছে যে অন্তত 3টা নোটিশ তো ওনাকে দিতেই হবে। 3টা, অথবা যদি কার্যক্ষেত্রে এমন হতে পারে একটা নোটিশ দিয়ে আমরা মোবাইল কোডও করতে পারি যদি সিরিয়াস ইন নেচার হয় বিষয়টা। তবে ম্যাজিস্ট্রেট স্বল্পতার কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা AFM হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলী এবং রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতারা।
সজল, বাদ এশা তো জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা, এখন জানাজা অনুষ্ঠিত হবে কখন সেটা জানাবেন, আর কারা কারা জানাজা ময়দানে পৌঁছাচ্ছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। উপদেষ্টা হাসান আরেফের মরদেহ এরই মধ্যে বাইতুল আমান জামে মসজিদ অর্থাৎ ধানমন্ডি 7-এর যে জামে মসজিদ, আমি রয়েছি মসজিদের পাশেই, মসজিদের সামনের সড়কে। এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অংশ নেবেন, এই কারণেই মূলত মরদেহ এরই মধ্যে দেখতে পাচ্ছেন আনা হয়েছে হাসপাতালের প্রাঙ্গণে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জানাজায় অংশ নেবেন, যে কারণে এখানে আসলে নিরাপত্তা যে প্রোটোকল সেটি একটু বেশি। এই কারণেই এর আগে কিছুক্ষণ আগে বিভিন্ন যে উপদেষ্টারা রয়েছেন, উপদেষ্টা পরিষদের আরও যে সদস্যরা রয়েছেন তারা এসে পৌঁছেছেন এবং সেনা প্রধান এরই মধ্যে এসেছেন এই জানাজায় অংশ নিতে। আপনি জানেন যে উপদেষ্টা হাসান আরেফ তিনি একজন স্বনামধন্য আইনজীবী এবং সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন, একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। এই কারণেই মূলত একজন বিশিষ্ট ব্যক্তি এবং অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা হয় তার এই জানাজায় কিন্তু অসংখ্য মানুষ অংশ নেবেন বলেই মনে হচ্ছে। এখন পর্যন্ত অসংখ্য মানুষ এই মসজিদ প্রাঙ্গণে এসছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। বাদ এশা তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং তার পরিবারের পক্ষ থেকে কিংবা উপদেষ্টা পরিষদের যারা কথা বলেছেন সায়েন্স ল্যাব হসপিটালে তার এই মৃতদেহ যখন এখান থেকে বের করা হয় তারপরে যেটি বলা হয়েছে আমাদেরকে, আজকে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এই বাইতুল আমান মসজিদে এবং এরপরে আগামীকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হবে হাসান আরেফের মরদেহ। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং তার দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নেওয়া হচ্ছে, কারণ তার মেয়ে যেহেতু দেশের বাইরে থাকেন, 22 তারিখে তিনি দেশে ফেরার পরেই জানাজার সিদ্ধান্ত হবে। যদিও এখন পর্যন্ত জানানো হয়েছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে, তার শেষ নিদ্রায় শায়িত হবেন তিনি। তো এই যে পরিস্থিতি, এখানে প্রধান উপদেষ্টা যেহেতু আসবেন সে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু বেশি সতর্ক এবং প্রচুর নিরাপত্তা বাহিনীর সদস্য এরই মধ্যে উপস্থিত এখানে। এবং আমি দেখেছি ডক্টর আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা, আরও যে উপদেষ্টা পরিষদের সদস্যরা রয়েছেন তারা সবাই এসে এরই মধ্যে উপস্থিত হয়েছেন। সেনাপ্রধান এসছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। সব মিলিয়ে বলা চলে বাদ এশা জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই প্রস্তুতি এখন পুরোপুরি সম্পন্ন। আর প্রধান উপদেষ্টাও কিছুক্ষণের মধ্যে ধানমন্ডির বাইতুল আমান মসজিদে এসে উপস্থিত হবেন। এই ছিল আমার কাছে, জানাবো পরবর্তীতে আরও তথ্য। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপদেষ্টা হাসান আরিফের জানাজার বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী সজল দাস। অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা AFM হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলী এবং রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতারা। তারা বলেন, আইন অঙ্গন দেশের উন্নয়ন ও জনকল্যাণে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। শুক্রবার বিকেলে হঠাৎই না ফেরার দেশে চলে যান অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা AFM হাসান আরিফ। খবর পেয়ে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী ছিলেন, যিনি অন্তর্বর্তী সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। হাসপাতালে দেখতে গিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই মৃত্যুতে জাতি একজন দক্ষ এবং নিবেদিত প্রাণ ব্যক্তিকে হারালো। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের আমির হাসান আরিফের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এই পরিস্থিতিতে তার অসম্পূর্ণ কাজ থেমে থাকবে না বলেও এক প্রশ্নের জবাবে বলেন তারা। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। আমি মনে করি বাধাগ্রস্ত হবে না, কারণ কোনো মানুষই আমরা ইনএভাইটেবল না। আমরা যাব, এই জায়গাটা আরো যোগ্যতা সম্পন্ন মানুষ দিয়ে আল্লাহ পূরণ করে দেন, সেটা দোয়া করি। এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিমান, পর্যটন এবং ভূমি উপদেষ্টার শেষ 4 মাস কাজগুলো খুবই প্রশংসনীয় ছিল। আশা করব যে উনি যে কাজগুলো রেখে গেছেন সেটা যাতে আমরা সবাই মিলে
মিলে কমপ্লিট করতে পারি। গত 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারে প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ আমলে নির্বাচিত কাউন্সিলরদের অধিকাংশই ক্রিমিনাল, তাই তাদের নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করা হলে সেটি হবে অপরাধীদের দল, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন নিয়ে কালক্ষেপণ উদ্দেশ্যমূলক। এদিকে কারো কথায় কান না দিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করে আমরা বিএনপি পরিবার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা হত্যা ও নির্যাতনের দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ আমলে নির্বাচিত কাউন্সিলরদের সহযোগিতা নিয়ে দল গঠন করা হলে তা ভুল হবে। এই যে কাউন্সিলর যারা হয়েছেন এরা তো অধিকাংশ ক্রিমিনাল। এরা তো এই জুলাই আগস্টের বিপ্লবে এরা রিভলভার নিয়ে, এরা চাকু, ধারালো অস্ত্র, রামদা নিয়ে ছাত্রদেরকে আক্রমণ করেছে। তারা যদি কোনো রাজনৈতিক দলের অস্তিত্বের নির্ণায়ক হয় তাহলে এটা তো হবে একটা খারাপ বার্তা যাবে জনগণের কাছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিয়েও কথা বলেন রিজভী। রোড ম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোড ম্যাপ। এইটা আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে। কোনো উদ্দেশ্য আছে কিনা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় মানুষের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে কখন, কোন সময়, কোন দিন নির্বাচন দিবেন? নিশ্চয়ই বাংলাদেশের 16 বছরের নির্যাতিত দলগুলোর পক্ষের কথা ওনাকে অবশ্যই শুনতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ক্ষমতায় যাওয়ার তাড়া নেই, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, নৈতিক সাহস না থাকায় পতিত সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। দেশের জনগণকে ধোঁকা দিয়েছে আওয়ামী লীগ। জামায়াতের ঢাকা জেলার কর্মী সম্মেলন উপলক্ষে শুক্রবার সকালে হাজার হাজার নেতাকর্মীর আগমন ঘটে কেরানীগঞ্জের ইকুরিয়া স্কুল মাঠে। সম্মেলনে যোগ দেয়া কর্মীরা বলেন, জামাতকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর মাধ্যমে সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চান তারা। শান্তিপূর্ণ একটা বাংলাদেশ হোক, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, কোনো অত্যাচার। ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে জামাত ইসলাম যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। আমরা জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতা চাই। এই রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য আমি আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছি। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও দেশ চাঁদামুক্ত হয়নি, পতিত সরকার জনগণকে ধোঁকা দিয়েছে। যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তারা জনগণকে ধোঁকা দিয়েছে। তারা জনগণের সাথে দেওয়া একটা কথাও রক্ষা করে না। যারা খুন করেছে, গুম করেছে, আয়নাঘর তৈরি করেছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, এরা দেশকে গুরুস্থান কিংবা শ্মশানে পরিণত করেছে। বলেন, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ক্ষমতায় যেতে অস্থিরতা নেই জামাতের। আমাদের ভিতরে অস্থিরতা নাই যে আজকেই নির্বাচন করে গদিতে বসতে হবে, কারণ এই গদি আল্লাহ যদি আমাদেরকে দান করেন, এটা আমাদের জন্য বিরাট এক পরীক্ষা হয়ে বোঝা হিসাবে আমাদের ঘাড়ে আসবে। 17.5 বছরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে,
এই জঞ্জালের কতিপয় দিক এমন আছে যে এটা পরিচ্ছন্ন না করলে একটা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। জামাতকে ধ্বংস করতে কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন জামাত আমির। আল্লাহ বাংলাদেশকে যেন বাংলাদেশ হিসাবেই আমাদের বুকে রাখেন, সেটাই আমরা চাই। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। জুলাই আগস্টে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়, এমন মন্তব্য করেছেন ছাত্রনেতা সার্জিস আলম। বলেন, শুধুমাত্র নির্বাচনের দাবি আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। খুলনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠানে এসব কথা বলেন সার্জিস আলম। জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে খুলনা বিভাগে শহীদ হয়েছিলেন 73 জন। স্বজন হারিয়ে দিশেহারা তাদের পরিবার পরিজন। শুক্রবার খুলনা শিল্পকলা একাডেমিতে আর্থিক সহায়তা দিতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সার্জিস আলম। অর্থ তো অর্থের কাজ করে, কিন্তু সন্তানের কাজ তো আর কেউ করতে পারবে না। আমার যে সন্তান গেছে, যে সন্তানের প্রতিদান তো আমরা টাকার বিনিময়ে পাবো না। এ সময় প্রতিটি শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সার্জিস আলম। বলেন, প্রতিটি শহীদ পরিবারকে সহায়তার প্রক্রিয়া শুরু হয়েছে। যে আর্থিকভাবে সহযোগিতা করা এটি চলতে থাকবে। আমরা ফাউন্ডেশন জায়গা থেকে দীর্ঘমেয়াদী পুনর্বাসন করা, শহীদ পরিবার থেকে অন্তত একজনকে চাকুরি দেওয়া এবং তাদের জন্য আসলে একদম স্থায়ী একটা ব্যবস্থা করা এবং মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা, এই সার্বিক বিষয়গুলো চলছে। জুলাই আগস্টে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায় মন্তব্য করেন সার্জিস আলম। বলেন, শুধুমাত্র নির্বাচনের দাবি আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। যে শহীদ ভাইরা জীবন দিল, এত রক্ত দিল, যে আহত যোদ্ধারা, তাদের জন্য যে আমাদের কিছু করতে হবে, এই করার যে প্রসেসটি, এই দিকে আপনার চোখ যাচ্ছে না এবং এটা কখনোই এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। খুলনা বিভাগে নিহত 58টি পরিবারের মাঝে 5 লাখ টাকা করে অনুদান দেয়া হয়। এ সময় বিভাগীয় সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পূর্বাচলের দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। আটকদের ডোপ টেস্ট করার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে বুয়েট ক্যাম্পাসে জানাজা হয় নিহত মাসুদের। আহত অমিত ও মেহেদী চিকিৎসাধীন আছেন দুটি হাসপাতালে। ঘটনায় দোষীদের সাজা নিশ্চিতে বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার গভীর রাত রাজধানী 300 ফিট এলাকায় পুলিশ চেকপোস্টে দাঁড়ানো বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদ পেছন থেকে হঠাৎ চাপা দেয় বেপরোয়া প্রাইভেট কার। ঘটনাস্থলে নিহত হন মাসুদ। গুরুতর আহত হন সাথে থাকা একই বিশ্ববিদ্যালয়ের 2 বন্ধু অমিত ও মেহেদী। সহপাঠীর মৃত্যুর ঘটনায় শুক্রবার সকাল থেকে বিচারের দাবিতে উত্তাল বুয়েট ক্যাম্পাস। অভিযোগ করেন, ঘটনা ধামাচাপা দিতে প্রস্তাব খাটানো হচ্ছে। এই ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। প্রাথমিকভাবে মামলা হলেও পরবর্তীতে বিভিন্ন ধাপে মামলা তুলে নেওয়ার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপ প্রদান করা হয়। এদিকে দুপুরে মাসুদের মরদেহ নিয়ে এলে শোকবহ পরিবেশ তৈরি হয় ক্যাম্পাসে। কেন্দ্রীয় মসজিদের সামনে অ্যাম্বুলেন্স থেকে মাসুদের মরদেহ নামায় বন্ধুরা। বুয়েটের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয় জানাজায়। নিহত মাসুদের মরদেহ বাদ আসর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। এর আগে মোহতাসিম মাসুদের ময়নাতদন্ত হয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। পরে মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। পরে এই ঘটনায় শিক্ষার্থীদের চাপা দেওয়া ঘাতক প্রাইভেট গাড়ির চালক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে 3 জনকে আটক করেছি তাদের পরিচয় শনাক্ত করতে পেরেছি। এর মধ্যে যিনি গাড়ি চালাচ্ছিলেন আর কি মোহাম্মদ মুবিন আল মামুন, আরো 2 জন আরোহী ছিলেন মিরাজুল করিম এবং মোহাম্মদ আসিফ চৌধুরী। এই 3 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং তারা আমাদের পুলিশি হেফাজতে আছেন। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এবার অর্থবাণিজ্য সংবাদ। চালের বাজারে অস্থিরতা কাটছেই না। মানভেদে কেজিতে বেড়েছে আরো 3 থেকে 4 টাকা। মাংসের বাজার ঊর্ধ্বমুখী, ব্রয়লার মুরগির কেজিতে বাড়তি 20 থেকে 30 টাকা। এদিকে আলু ও পেঁয়াজের দরে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। সবজির দামও গত সপ্তাহের তুলনায় খানিকটা কম। এবার আন্তর্জাতিক সংবাদ। সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডাংশের সঙ্গে তার মেয়ে ডরিনের ডিএনএ মিল পেয়েছেন পশ্চিমবঙ্গের চিকিৎসকরা। পশ্চিমবঙ্গ সিআইডি সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, 2 জনের নমুনা ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে
পাঠানো হয়েছিল। সেই নমুনা দুটির ডিএনএ মিল পাওয়া গেছে। গত নভেম্বরের শেষ দিকে কলকাতায় গিয়েছিলেন ডরিন, তখন ডিএনএর নমুনা নেওয়া হয় তার। এ ছিল সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।